জাতীয় নির্বাচনের তফসিল নিয়ে ইসির সভা আজ। গণভোট সহ সার্বিক আয়োজনের প্রস্তুতি, রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়েও আলোচনা। ৪১% রোগীর শরীরে কাজ করছেন অ্যান্টিবায়োটিক। অনিয়ন্ত্রিত ব্যবহার, নীতিমালা প্রণয়ন ও তদারকির পরামর্শ চিকিৎসকদের। ২ শতাধিক অবৈধ ইট ভাটায় সয়লাব কুষ্টিয়া। দূষণ ও কালো ধোঁয়ায় পরিবেশ বিপর্যয়। অননুমোদিত ভাটা বন্ধে অভিযান চলছে, দাবি প্রশাসনের। এবং সাতক্ষীরার শেরপুর মুক্ত দিবস আজ। মুক্তি সেনার সঙ্গে রাস্তায় নামে আপামর জনতা। প্রথম ওড়ে স্বাধীন বাংলার পতাকা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আনিকা সুলতানা। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। সকাল 10টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হবে। সভায় আইন ও রীতির আলোকে তফসিল পূর্ব ও তফসিল উত্তর কার্যক্রমগুলোর বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি গণভোট আয়োজন সহ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা, মাঠ পর্যায়ে যোগাযোগ, মতবিনিময় ও সমন্বয় সংক্রান্ত বিষয়েও আলোচ্যসূচিতে রয়েছে। এদিকে সভায় রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। স্বাস্থ্য বিবেচনায় খালেদা জিয়াকে এখনই লন্ডনে নেওয়া ঠিক হবে না। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও মেডিকেল বোর্ডের অনুমোদন পেলেই তাকে বিদেশে নেওয়া হবে। শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। এতদিন নির্বাচনের দাবিতে সোচ্চার একটি দলের মুখে এখন ভিন্ন সুর শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। একে অশুভ লক্ষণ উল্লেখ করে তিনি বলেন, অপকর্ম আর চাঁদাবাজির সঙ্গে জড়িতদের আগামী নির্বাচনে লাল কার্ড দেখাবে মানুষ। শনিবার সিলেটে ৮ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের শেষ অনুষ্ঠানে এসব কথা বলেন জামাত আমির। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও ফ্যাসিবাদের কালো ছায়া এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন দিগন্তের উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শনিবার চট্টগ্রামে সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি আয়োজিত বাণিজ্যিক আদালত নিয়ে এক সেমিনারে প্রধান বিচারপতি এই কথা বলেন। এ সময় তিনি আরও জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 প্রণয়নের মাধ্যমে দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা দূর হয়েছে এবং সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন লাভ করেছে। Quality of a nation's judiciary has become a primary economic indicator. Investors, both foreign and domestic, do not judge a country solely by tax incentives or infrastructure. অনিয়ন্ত্রিত ও যথেচ্ছ ব্যবহারের ফলে কমে গেছে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর গবেষণা প্রতিবেদন সূত্রে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন ৪১% ICU রোগীর শরীরেই এটি কাজ করছে না। কৃষিতে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহারে এটি খাবারের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করা এই অবস্থা বলে মনে করছেন গবেষকরা। আর অবস্থা উত্তরণে কঠোর নীতিমালা ও তদারকির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আরিফ রহমানের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটিয়েছে অ্যান্টিবায়োটিক। নিউমোনিয়া থেকে শুরু করে বড় ধরনের অস্ত্রোপচার, সবখানেই এটি জীবন রক্ষাকারী ভূমিকা পালন করে। কিন্তু অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে দ্রুত কার্যকারিতা হারাচ্ছে অতি প্রয়োজনীয় এই চিকিৎসা উপকরণটি। বেশিরভাগ মানুষ জ্বর, সর্দি, কাশি বা পেটের সমস্যা হলেই অ্যান্টিবায়োটিক খেয়ে থাকে, যদিও এসব রোগের বেশিরভাগই ভাইরাস জনিত। এর ফলশ্রুতিতে ব্যাকটেরিয়া আরো শক্তিশালী হয়ে ওঠে। যখন আবিষ্কার হয়েছিল আলেকজান্ডার ফ্লেমিং, তখন যেটা বলছিল যে একটা সময় অ্যান্টিবায়োটিকের কারণে মানুষ মারা যাবে। তো এটার একটা নির্দিষ্ট ডোজ আছে, যা হয়তো 5 দিন বা 7 দিন খেতে হয়।
কিন্তু দেখা যায় যখন অসুখ হয় তখন আসলে অ্যান্টিবায়োটিক আমরা নিজেদের ইচ্ছা মতো এখন নিয়ে নিচ্ছি। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া যদি কেউ যদি এটা ব্যবহার করে, আমি মনে করি এটা ব্যবহার করা উচিত না। অনেক ওষুধ খাওয়ার পরে তো অনেক রোগ ভালো হয় না। মানবদেহে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা একদিনেই নষ্ট হয় না। অকারণে এটি সেবন, অতিরিক্ত সেবন এবং অনিয়মিত সেবনের ফলে ধীরে ধীরে এটি কার্যক্ষমতা হারায়। অনেকে চায় আমার ভাই ডাক্তার, আমার চাচা ডাক্তার, আপনি দিবেন না কেন? আইসিইউ এমন একটা জায়গা, ওখানে অ্যান্টিবায়োটিক ছাড়া তো চলে না, ওখানে শুধু অ্যান্টিবায়োটিক চলে। ডাক্তাররা কেন অ্যান্টিবায়োটিক, যে কোনো কারণে অ্যান্টিবায়োটিক দেয় কিনা সেটা আপনি হয়তো কোনো প্রেসক্রিপশন ধরে আপনি এটা দেখতে পারেন। সরকারি একটি তথ্য বলছে, নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের 41% ক্ষেত্রেই কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না। আর আইসিইউ যে রোগীগুলো, সেগুলো হচ্ছে মরণাপন্ন সব পেশেন্ট, তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নেই বললেই চলে। সো ওইখানে মাল্টিপল অ্যান্টিবায়োটিক্স একই সাথে একই রোগীর শরীরে ব্যবহার করা হয়, যার কারণে এখানে রেজিস্ট্যান্সটা সবচেয়ে বেশি। আর আইসিইউ বাদে যেখানেই যান আপনি, সেখানে কম বেশি রেজিস্ট্যান্স আছে। কৃষি ও খাদ্যপণ্যে এর অনিয়ন্ত্রিত ব্যবহারও কার্যকারিতা কমে যাওয়ার অন্যতম কারণ বলেও জানান তিনি। আমাদের দেশে যে বিভিন্ন খাত আছে, বেশি কৃষি খাত, বিভিন্ন যে প্রাণীজ শিল্প খাত, এসব ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, যার কারণে আলটিমেটলি তো এগুলোর মাধ্যমে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক যাচ্ছে। এটা হলো সবচেয়ে বড় কারণ। এখন কারেন্ট কনটেক্সটে বলতে পারেন আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হওয়ার বড় কারণ হচ্ছে এটা। অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ধরে রাখতে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি গ্রহণ না করার পরামর্শ চিকিৎসকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। যত্রতত্র গড়ে ওঠা 200-রও বেশি অবৈধ ইটভাটায় সয়লাব কুষ্টিয়ার বিভিন্ন উপজেলা। এতে পরিবেশ দূষণ সহ বিষাক্ত কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে কৃষিজমির উর্বরতা, ধ্বংস হচ্ছে সবুজায়ন, পাশাপাশি শ্বাসকষ্টজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ। অবৈধ ভাটা বন্ধে অভিযান চলমান আছে জানালেন স্থানীয় প্রশাসন। মিলন খন্দকারের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। কুষ্টিয়া জেলার মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর, কুমারখালী, খোকসা সহ বিভিন্ন উপজেলায় যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। 200-র বেশি ভাটার মধ্যে 15টি নিয়ম মেনে ছাড়পত্র থাকলেও বাকিগুলোর নেই। ফলে অধিকাংশ ভাটায় নিষিদ্ধ চিমনি ব্যবহার করা হচ্ছে। তাতে কৃষি জমির উৎপাদন ক্ষমতা নষ্ট হওয়া সহ ঘটছে পরিবেশের বিপর্যয়। স্থানীয়দের অভিযোগ, বিষাক্ত কালো ধোঁয়ায় ফসলের ক্ষতির পাশাপাশি বাড়ছে শ্বাসকষ্টজনিত নানা রোগ। কালো ছাইগুলো এসে জমির উপরে একটা বা চারা বীজতলা যেটা, তার উপরে একটা আস্তরণ সৃষ্টি হচ্ছে। এই আস্তরণের কারণেও কিন্তু এই সবুজ চারাগুলো বিশেষ করে নষ্ট হয়ে যাচ্ছে। ফসলের উপর যখন ওই ছাইটা পড়ে তখন ওই ছাইটা পড়লে পারে ওই ধানটা দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে। ইটভাটার কালো ধোঁয়ার জন্য পরিবেশ দূষণ হচ্ছে, শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে যাদের, বিশেষ করে অ্যাজমা আছে। ভাটার বর্জ্যে শিশু ও বয়স্করা নিউমোনিয়া সহ শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগাক্রান্ত হচ্ছে বললেন কুষ্টিয়া মেডিকেলের চিকিৎসক। শিশুদের নিউমোনিয়া হচ্ছে, তো এটা তো আমরা সবাই বুঝি যে ধুলা থেকে নিউমোনিয়া হয়, কিন্তু সবচেয়ে বর্তমানে যে ঝামেলাটা আমরা করেছি যে বাচ্চাদের রেনাল ফেলার হচ্ছে, অ্যাকিউট রেনাল ফেলার হচ্ছে, এবং এটা গত কয়েক মাসে আমরা এটা খুব খেয়াল করছি। অবৈধ ভাটা বন্ধে কার্যক্রম চলমান রয়েছে বলে জানালেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক। আমাদের মূল লক্ষ্য হবে যে কুষ্টিয়া জেলায় কোনো ব্যারেল চিমনি থাকবে না, কোনো ভাটায় কাঠ পুড়বে না এবং অবৈধ কোনো ভাটা আমরা চলতে দেব না। এটা আমাদের যে কার্যক্রম আমরা চলমান রেখেছি, এটা অব্যাহত থাকবে এবং পরবর্তীতে আমরা যে ভাটাগুলো আছে ব্যারেল চিমনি, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। অবৈধ ইট ভাটা বন্ধে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। পেঁয়াজের দাম সহনীয় রাখতে আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রতিদিন 50টি আইপি বা আমদানি অনুমতির প্রতিটিতে 30 টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয়। 1 আগস্ট থেকে এ পর্যন্ত যে সকল আমদানিকারক রফতানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। পেঁয়াজের বাজারে খবর জানাতে ফরিদপুরের নগরকান্দা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রসেনজিৎ বিশ্বাস। প্রসেনজিৎ, পেঁয়াজ আমদানির অনুমতির কোনো প্রভাব কি পড়েছে বাজারে? কি বলছেন ব্যবসায়ীরা?
একটু যদি জানিয়ে রাখি, গত এক সপ্তাহ ধরে পেঁয়াজের যে উদ্যোগটি এবং সেই উদ্যোগটির কারণে কিন্তু পেঁয়াজের যে ক্রেতার মধ্যে যে অস্থিরতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছিলাম। এবং সেই সাথে আজকের যে আপনি যে তথ্যটা জানালেন যে আমদানির যে খবর, সেই খবরের পরপরই কিন্তু বাজারের যে নিম্নমুখী যে বাজারে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং সেই সাথে আপনি যদি বলি যে গত একদিন মানে গতকালকেও কিন্তু প্রতি মন 5200 টাকা করে গিয়েছে, কিন্তু আজকে কিন্তু 3600 থেকে 4000 টাকা গিয়েছে। এবং সেই কারণটা যদি আমি একটু যদি বলি যে এখানে কিন্তু অনেকেই মিশ্র প্রতিক্রিয়া কথা বলছেন যে অনেকের ঘরে কিন্তু পেঁয়াজ নেই এবং সেই পেঁয়াজের না থাকার কারণে কিন্তু তেমনটা অনেকে বলছেন। এবং সে সাথে নতুন পেঁয়াজ কিন্তু বাজারে কিন্তু আসতে শুরু করেছেন এবং সেই পেঁয়াজে কিন্তু যদি বলা যায় যে 60 থেকে 70 টাকা, অর্থাৎ নতুন পাতার যে পেঁয়াজ সেটি কিন্তু বিক্রি আছে। এবং এর সাথে আমার কিন্তু পাশে একজন রয়েছিলেন যে ক্রেতা অর্থাৎ আড়তদার, তার কাছ থেকে শুনবো যে কেন আপনি এত বাড়তি কেন পেঁয়াজের দাম। আসলে আমাদের সরকার পেঁয়াজ যাই আনছে, আমাদের কৃষি ঘরে কোনো পেঁয়াজ নাই, আমদানি খুবই কম, এই কারণে পেঁয়াজের অনেক সংকটের কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি হয়েছে। আর নতুন পেঁয়াজ আসতে আরো 1 মাস সময় লাগবে। নতুন পেঁয়াজের আসা পর আমাদের বৃদ্ধি কমবে এবং আমাদের কৃষক এখন খুব অসহায়, কারণ সার ওষুধ সব ধরনের কৃষকের যে মূল্য আছে, কৃষক মূল্যই সব কিছু দাম বৃদ্ধি হওয়ার কারণে পেঁয়াজের দাম আমরা ন্যায্য মূল্য পাইনি। আর এখন এই যে কিছুদিন হয়েছে আমাদের কৃষির কোনো পেঁয়াজ নাই, এই কারণে পেঁয়াজ 2-1 মণ যা কৃষক আছে 2-1 মণ পেঁয়াজ আর কি হবে। পেঁয়াজ আসলেই আমাদের পেঁয়াজের দাম 5000 টাকা থাকলে সর্বোচ্চ কৃষক বাইচে থাকতে পারবে। আর এখন কোনো পেঁয়াজের ঘরে কৃষি কোনো পেঁয়াজ নাই, এখন আরো 1 মাস সময় লাগবে পেঁয়াজ আসতে হলে। মুড়ি কাটা পেঁয়াজ আসলে পেঁয়াজের দাম কমে যাবে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি আরেকটি জানাতে চাই, সেটা যদি বাজারে যে অস্থিরতা যে সেটি কিন্তু যদি আরো প্রশাসনিক ভাবে এবং নজরদারি হয় তাহলে কিন্তু আরো স্থিতিশীলতা আসতে পারে। এই ছিল আমাদের কাছে ফরিদপুর থেকে পেঁয়াজের বাজার সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। আজ 7 ডিসেম্বর সাতক্ষীরা ও শেরপুর মুক্ত দিবস। 1971 সালের এই দিনে সাতক্ষীরার দামাল ছেলেরা 303R SLR এর ফাঁকা গুলি ছুটতে ছুটতে সাতক্ষীরা শহরে প্রবেশ করে। ওড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা। সন্তান হারানোর বেদনা ভুলে সেদিন মুক্তিযোদ্ধাদের সাথে সাথে রাস্তায় নেমে আসে মুক্তিপাগল আপামর জনতা। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। 1971 সালের 2 মার্চ সাতক্ষীরা শহরের পাকিস্তান বিরোধী মিছিলে রাজাকাররা গুলি করে হত্যা করে শহীদ আব্দুর রাজ্জাককে। আর এখান থেকে শুরু হয় সাতক্ষীরার দামাল ছেলেদের মুক্তিযুদ্ধে অংশ নেয়া। জেলার বালিয়াডাঙ্গা, ভোমরা, টাউন শ্রীপুর, বৈকারি ও খানজিয়ার সম্মুখ যুদ্ধে শহীদ হয় 33 বীর মুক্তিযোদ্ধা। 71 সংগ্রামে আমরা যুদ্ধ করেছি। বাংলাদেশ সোনার বাংলা চাই। এই দেশের মানুষকে বাঁচানোর জন্য, আমাদের নিজেদের বাঁচার জন্য আমরা যুদ্ধ অংশগ্রহণ করেছিলাম। সশস্ত্রভাবে আমরা ট্রেনিং, যুদ্ধ এবং সব জায়গায় আমরা প্রতিরোধ রকম কাজ করি। পাক বাহিনীকে আমরা যখন কালীগঞ্জ, শ্যামনগর, হাসানে মুক্ত হয়ে গেল, অটোমেটিক্যালি 7 ডিসেম্বর পাক সেনারা আমাদেরই কারণে, মুক্তিযোদ্ধাদের কারণে তারা এখান থেকে পালিয়ে যেতে পারছে। 1971 সালের এই দিনে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর যৌথ নেতৃত্বে পাক হানাদারদের দখল থেকে মুক্ত হয় শেরপুর জেলা। এই দিন মিত্রবাহিনীর সর্বাধিক নায়ক জগজিৎ সিং অরোরা শেরপুর শহীদ দারোগালী পৌর পার্ক মাঠে শেরপুর জেলাকে মুক্ত বলে ঘোষণা দেন। এই সময় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। উনি একটা পতাকা উত্তোলন করলেন, মুক্ত অঞ্চলের স্বাধীনতার পতাকা উত্তোলন করলেন। তারপরে সে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। মুক্তিযুদ্ধ আমরা জয় লাভ করছি, কিন্তু এই চায়ের যে মূল আদর্শ এটা আজকে পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। এটা আমাদের দুঃখ, এবং এটা বাস্তবায়িত হোক, এটা আমরা দেখে যেতে জন্য পারি, এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা।
মুক্তিযুদ্ধে শহীদ এই সকল বীর সেনাদের আজীবন স্মরণ করতে বধ্যভূমিগুলো সংস্কারের দাবি বীর সন্তানদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। আজ সকাল ৬টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিন যত ঘনিয়ে আসছে মৃদু শৈত্যপ্রবাহের ঘরে অবস্থান করছে তাপমাত্রা। সামনে অপেক্ষা করছে কনকনে শীত। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নরসিংদীতে রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, ভৈরব সহ পার্শ্ববর্তী জেলা থেকে আসা শ্রমজীবীর ধান কাটার কাজ করছে জেলার বিভিন্ন অঞ্চলে। এবার খরচের তুলনায় ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। আর মাঠ পর্যায়ে সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। নরসিংদীতে নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। মাঠ জুড়ে সোনালী ধানের ঢেউ, চারিদিকে খুশির আমেজ। এবছর ভালো ফলন হওয়ায় লাভের আশা করছেন কৃষকেরা। তবে সার, বীজ ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে সরকারের কাছে ধানের ন্যায্য মূল্য পাবার দাবি করেন তারা। আমরা একটাই দাবি সরকারের কাছে, আমাদের একখানি ক্ষেত করতে প্রায় ১০-১২ হাজার টাকা খরচ হয়। এজন্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি যাতে ধানের ন্যায্য মূল্যটা কৃষকরা পায়। আমাদের একখানি জমি করতে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়। সার স্প্রের দামটা যদি একটু কমাই দিত সরকার, আমাদের কৃষকের খুব উন্নত হইতো। সারের দাম বেশি, লেবারের দাম বেশি, এগুলা মিলাই আমাদের খরচ হয়েছে বেশি, কিন্তু ফলন বেশি হয়েছে। আমরা এত খুশি, কিন্তু যদি দামটা একটু বেশি পেতাম তা আমাদের কৃষকের সবার জন্য একটু ভালো হইতো। অন্যান্য বছরের মতো এবারও পার্শ্ববর্তী জেলা থেকে শ্রমিকরা ধান কাটার কাজ করছেন নরসিংদীর বিভিন্ন অঞ্চলে। আমার বাড়ি সুনামগঞ্জ। আমি এই এলাকাত অনেক দিন ধরে কাজ করি, আরও আমার সাথে অনেক ভাইয়েরা আছে। 700-800 টাকা রোজ থাকে এবং 3 বেলা কানি খাদ্য মাজনে খাওয়া। এতে আমার চলাফেরা সংসার আমার অনেক উন্নত। কৃষি উপকরণ ক্রয় ক্ষমতার মধ্যে রাখা সহ কৃষকদের মাঠ পর্যায়ে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। কৃষকরা ধান উৎপাদনের ক্ষেত্রে আপনার সব ধরনের উপকরণ, বিশেষ করে সার, কীটনাশক সহ অন্যান্য যে উপকরণগুলো, এই উপকরণগুলো যাতে কৃষকরা সহজেই এবং ন্যায্য মূল্যে পায়, এই ব্যাপারে মাঠ পর্যায়ে থেকে আমরা কাজ করে যাচ্ছি। নরসিংদীতে এবছর ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 40,900 হেক্টর। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ফেনীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তার নিজ বাসভবনে কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পার্বত্য অঞ্চলের নদী রক্ষা, সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে খাগড়াছড়িতে পার্বত্য নদী রক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসার সাথে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন। মানিকগঞ্জের লায়ন্স ক্লাব অফ ঢাকা রাইজিং হোপের উদ্যোগে বিনামূল্যে 500 রোগীকে সেবা প্রদান করা হয়েছে। আশুলিয়ার বাইপেলে ওলামা দলের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বাগেরহাটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের ভালুকা উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বগুড়ার সোনাতলায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দি গ্লোবাল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীতে নবাগত পুলিশ সুপার আবু ইউসুফ বিপিএমের সাথে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা 2025 অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের নগরকান্দায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোহার নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ।
ভারতের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গোয়ায় একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 23 জনের প্রাণহানি ঘটেছে। মূলত রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে পুলিশ। নিহতদের মধ্যে ক্লাব কর্মীদের পাশাপাশি পর্যটকরাও রয়েছেন। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শনিবার স্থানীয় সময় রাত 12টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এক বিবৃতিতে বলেন, আজ গোয়ার জন্য বেদনার দিন। প্রথম আলো। এখনও বিদেশে নেয়ার মতো অবস্থা নেই খালেদা জিয়া। কারাগারে টাকা দিলেই মুঠোফোন, বাইরের অপরাধ নিয়ন্ত্রণে বন্দীরা। লাখো শরণার্থীর অনিশ্চিত যাত্রা। দৈনিক ইত্তেফাক। কোথায় থাকবে নতুন প্রধানমন্ত্রী? অসন্তুষ্ট তবুও অপেক্ষা করবে বিএনপির মিত্ররা। লন্ডন যাত্রা নির্ভর করছে চিকিৎসকদের ওপর। সমকাল। বিমান ভ্রমণে সক্ষম না হওয়ায় খালেদা জিয়ার লন্ডন যাত্রায় দেরি। সমকাল গণমানুষের পাশে আছে, থাকবে। বাংলাদেশ প্রতিদিন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা, বাইরে পজিটিভ, ভেতরে নেগেটিভ। জোটের হিসেবে গোলমাল। যুগান্তর। তফসিল চূড়ান্তে আজ ইসির বৈঠক। এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে মঙ্গলবার। খালেদা জিয়া লন্ডনে যেতে পারেন বুধবার। দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান। দ্য ডেইলি স্টার। Those who pressed for election now want to delay it. Khaleda not fit to fly at this moment. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় নির্বাচনের তফসিল নিয়ে ইসির সভা আজ। গণভোট সহ সার্বিক আয়োজনের প্রস্তুতি, রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়েও আলোচনা। 41% রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক। অনিয়ন্ত্রিত ব্যবহার, নীতিমালা প্রণয়ন ও তদারকির পরামর্শ চিকিৎসকদের। 2 শতাধিক অবৈধ ইট ভাটায় সয়লাব কুষ্টিয়া। দূষণ ও কালো ধোঁয়ায় পরিবেশ বিপর্যয়। অননুমোদিত ভাটা বন্ধে অভিযান চলছে দাবি প্রশাসনের। এবং সাতক্ষীরা শেরপুর মুক্ত দিবস আজ। মুক্তিসেনার সঙ্গে রাস্তায় নামে আপামর জনতা। প্রথমরে স্বাধীন বাংলার পতাকা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।